দর্শক দেখুন, জি মিডিয়ার এক ব্যক্তি যে ছবি দেখছেন, ওখানে যার বয়সটা কম, ওই ব্যক্তি আশিস দেব, ওনার বিরুদ্ধে ওই কোম্পানির তরফ থেকেই এফআইআর করা হয়েছে তোলাবাজি করার জন্য। আমি দর্শক আপনাদেরকে এফআইআর কপিটাও দেখাতে পারি। এই যে দেখুন, জয়পুর সিটি অশোকনগর থানা। দেখুন ডান দিকে কি কি সব ধারা দেওয়া হয়েছে। আশিস দেব, আমি দর্শক ওনার যে পরিচিতি সেটাও, এই যে আশিস দেব, দেখুন ডান দিকে রয়েছে চ্যানেল হেড, জি রাজস্থান, এটা জি রাজস্থান হবে, আর 24 ঘন্টা মানে জি 24, দুটি চ্যানেলের হেড ছিলেন। তো ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ, দেখুন দর্শক এখানে বিস্তারিত দেওয়াটা আছে অনেকটাই। যারা পড়তে চান পুরোটা পড়ে নেবেন, যারা পড়তে চান। আমি জাস্ট জিস্ট যেটা সেটা বলবো। যেটা হচ্ছে যে এই ব্যক্তি, উনি নাকি কোম্পানির যে রেপুটেশন সেটাকে কাজে লাগিয়ে তোলাবাজি করতেন। নেগেটিভ খবর করে দেব সেই ভয় দেখিয়ে তোলাবাজি করতেন। তারপরে খবর চেপে দিতেন টাকার বিনিময়ে, বা আরো সব কাজ কারবার করতেন যেগুলো করা যায় না, এইসব করতেন। তো এইসব খবর যখন যায় মেন অফিসে এবং তথ্য যখন তারা দেখতে পায়, তো তারপরই আর কি ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত হয় এবং সেই মতো এটা হয়েছে, এফআইআর করা হয়েছে। ওই কোম্পানির তরফ থেকে একজনকে দিয়ে এই এফআইআরটা করা হয়েছে যে এই ব্যক্তি আশিস দেব, যিনি দুটি চ্যানেলের হেড ছিলেন, জি রাজস্থান এবং জি 24, মানে এই বাংলার যে চ্যানেল সেটা, উনি তোলাবাজি করেছেন। উনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক এই বলে রাজস্থানের জয়পুর সিটির অশোকনগর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু দর্শক, যিনি হন না কেন বা যে মিডিয়া হাউসই হোক না কেন, এই ধরনের কোনো খবর আমাদের কিন্তু ভালো লাগে না। কারণ আমরাও তো সংবাদ মাধ্যমের কর্মী। তো যখন এই ধরনের কোনো খবর সামনে আসে, তখন কিন্তু ওভারঅল মিডিয়ার প্রতি মানুষের একটা আস্থা নষ্ট হয়। মানুষ আরো সহজে বলতে শুরু করেন বা আরো সহজে ভাবতে শুরু করেন যে তার মানে মিডিয়ার লোকেরাও তোলাবাজি করেন। ওই যে একটা দেখলাম না বলে একটা বলা শুরু হয়ে যায়। তো সেই জন্যই বলছি, এই খবরটা সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, অন্যান্য মিডিয়াতেও এসছে, যে এই রকম একটা বড় হাউস এবং ওই রকম পদে থাকা দুটি চ্যানেলের হেড হিসেবে ছিলেন সেই ব্যক্তি এমন সব তোলাবাজি করেছেন যে কোম্পানি নিজেই ওনার বিরুদ্ধে এফআইআর করেছে। এমনি সাধারণ করে মানুষ অভিযোগ করেছেন এটা না, মানে কোম্পানির তরফ থেকে এফআইআর করানো হয়েছে। কোম্পানির তরফ থেকে, যে কোম্পানির যে রেপুটেশন সেটাকে কাজে লাগিয়ে এই ব্যক্তি এই করেছেন, ওনার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক এই বলে কোম্পানির তরফ থেকে এফআইআর করা হয়েছে। তার মানে যে অভিযোগ সামনে এসছে তার নিশ্চয়ই ভিত্তি রয়েছে বলে মনে করছে ওই কোম্পানি, মেন অফিস। সেই জন্যই এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বা এফআইআর করা। ফলে দর্শক, সত্যি এটা খুব খারাপ মিডিয়ার জন্য, এটা সত্যি খুবই একটা খারাপ খবর। এক্ষুনি হয়তো আপনারা বলবেন, আরে কি বলছেন দাদা, হয়তো ধরা পড়েননি, এফআইআর হয়তো হয়নি, এখানেও তো কতজন আছেন, হয়তো বলবেন। আমি আবারও বলছি, সেটা হয়তো আপনারা আরো জোর দিয়ে বলবেন বা বলতে পারবেন, কারণ যেহেতু একটা উদাহরণ আরো সামনে চলে এসছে, এফআইআর পর্যন্ত হয়েছে, কোম্পানি নিজে এফআইআর করেছে। সেজন্যই বলছি যে এই খবর বা এই যে ঘটনা, এটা মিডিয়ার জন্য একেবারেই ভালো না। ফলে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এই খবরে আমরা সত্যি খুবই লজ্জিত এবং খুবই খারাপ একটা বিষয়। মিডিয়া তো ওই জন্য হয়নি, মিডিয়া সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্য মিডিয়া।
সেখানে হয়তো কোনো মিডিয়া এই অংশের মানুষের কথা তুলে ধরছেন, কোনো মিডিয়া ওই অংশের মানুষের কথা তুলে ধরছেন, তাও ঠিক আছে, সেটাও ঠিক আছে। এখন যা পলিসি হয়ে গেছে, এখন কোনো মিডিয়া সব অংশের সব কথা তুলে ধরতে পারছে না, এমন একটা অবস্থান হয়ে গেছে। কিন্তু যদি অর্থের বিনিময়ে সেটা হয়, অর্থের বিনিময়ে যদি খবর পোস্ট করা বা সম্প্রচার করা হয়, সেটা তো খুব খারাপ না? সেটা তো খুব খারাপ না? আপনি মিডিয়া পার্সন হয়েছেন, সেই মিডিয়ার একটা রেপুটেশন আছে, একটা প্রভাব আছে, সেটাকে কাজে লাগিয়ে আপনি উল্টোপাল্টা কাজ কারবার করবেন, সেটা সেটা তো ঠিক না, না? বা খবর ওই টাকার বিনিময়ে খবর করবেন, বা টাকা দাও নাহলে এইরকম খবর করে দেবো, আর কেউ দেননি বলে তার নামে সত্যি একটা রেপুটেশন খারাপ করে দেওয়া, খবর করে দেওয়া, এটা তো ঠিক না, না? এটা ঠিক না। আপনি আপনার পলিসি অনুযায়ী সব পক্ষের খবর একসঙ্গে হয়তো নাও করতে পারেন, আহ সেটা সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। আপনার একটা একটা মানে ভিউয়ার্স, একটা মানে কমিউনিটি থাকতে পারে, সেটার সেই অনুযায়ী আপনি হয়তো খবর ক্যাটার করতে পারেন, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনি টাকার বিনিময়ে এই খবর করবেন, বা টাকা না দিলে আমি উল্টো খবর করব, এটা তো মেনে নেওয়া যায় না, না? ফলে এই যে খবর সামনে এসছে দর্শক, এটা সত্যি খুব দুর্ভাগ্যের ব্যাপার, খুব লজ্জার ব্যাপার। মিডিয়া কর্মী হিসেবে আমি তো বলবো খুবই লজ্জিত এই এই ঘটনার জন্য। কিন্তু কি করার আছে, উনি ওনার পকেট মোটা করছিলেন। তো যাই হোক, মিডিয়া যে হাউস উপরে যারা আছেন, তারা যে ব্যবস্থা নিয়েছেন, এটা একটা খুব পজিটিভ ব্যাপার। এই বার্তাটাও পৌঁছাবে, যদি এই রকম কেউ করেন নিচু তলাতে, তাহলে তাদের বিরুদ্ধে উপরে যারা আছেন তারা ব্যবস্থা নিতে পারেন। এই যে বার্তা, এটাও একটা ভালো বার্তা, সেটাও কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু দর্শক, এই খবরটা সামনে আসার পরে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, যে পোস্টটি করেছেন মিডিয়া জগতেরই একজন খুবই পরিচিত মুখ, দেখলেই নিশ্চয়ই চিনতে পারছেন, মৌপিয়া নন্দী। উনি দেখছি একটা পোস্ট করেছেন। আসলে উনার ব্যাপারে একটা কৌতূহল একটা সময় খুব চলেছিল। সেটা হচ্ছে এটা, 24 ঘন্টা ছাড়লেন মৌপিয়া, কেন? এই কেনর উত্তরটা অনেকেই অনেকের মতো করে খুঁজেছিলেন, যে যার মতো করে খুঁজেছিলেন, যে যার মতো করে বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। আমি একটা ভিডিও করেছিলাম, তখনও ওনার সব উত্তর সামনে আসেনি যে উনি কেন এই চ্যানেলটা ছেড়েছেন। ফলে তখন একটা নিজেদের মতো করে আন্দাজ করা বা অন্য সূত্রে খবর পাওয়া, এইভাবে সব খবর খবর মানে খবর টবর সামনে এসেছিল। তো উনি দেখছি একটা পোস্ট করেছেন ওই আশিস দেবের ব্যাপার নিয়ে। একটা পোস্ট উনি করেছেন দর্শক, আমি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই উনি কি পোস্ট করেছেন। দেখুন, 3 দিন আগে উনি এই পোস্ট করেছেন। আসলে 3 দিন আগে এই ঘটনাটা সামনে এসছে, আমি একটু পরে দেখছি আর কি। আমার একটি প্রফেশনাল সিদ্ধান্ত, যা মিডিয়াতে অতি কমন, একটি চ্যানেল ছেড়ে আরেকটিতে যাওয়া। তা নিয়ে গত 14 মাস আমায় কম প্রশ্নের মুখে পড়তে হয়নি। ইউটিউবার থেকে সোশ্যাল মিডিয়া ইউজারদের একটা অংশ নিত্য নতুন থিওরি আমদানি করে আমার ইন্টিগ্রিটি, চরিত্র, কোনো কিছু নিয়েই মন গড়া মন গড়া গল্প ছাড়তে দ্বিধা করেনি। আমি চুপ থেকেছি জি কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতার কারণে। আজকে সত্যিটা সামনে এসেছে। এই লোকটি, মানে ওই লোকটি, ওই খবরটা উনি ওখানে দিয়েছেন, এই লোকটি রাজস্থান থেকে এসে আমার মাথায় বসে 2024-এর এপ্রিল মাসে। সামনে নির্বাচন, বাংলার রাজনৈতিক মহলে ও বাণিজ্য মহলে আমার যোগাযোগকে ব্যবহার করে টাকা তোলার জন্য চাপ দিতে থাকে, এবং সেটা ব্যক্তিগত এজেন্ডায়, এটা আমি বুঝতে পারি। আমায় যারা চেনেন তারা জানেন, আমি একটা খেলার টিকিটের জন্যেও তদবির করিনি কোনোদিন। খোঁজ নিয়ে জানতে পারি লোকটি আদ্যন্ত দুর্নীতিবাজ। দিল্লি ও রাজস্থানের কিছু বন্ধু আমায় সতর্কও করে। ওর লক্ষ্য ছিল আমার যোগাযোগ কাজে লাগিয়ে বাংলায় তোলাবাজির দোকান খোলার। সেই প্ল্যানে আমি সেই প্ল্যানে আমায় পাবে না বুঝে আমার পেছনে লাগা শুরু করে। নিজের ইন্টিগ্রিটি নিয়ে ওর অধীনে কাজ করা সম্ভব ছিল না। আপোষ করিনি, মাসুল দিয়েছি, তাতে আক্ষেপ নেই। যাদের মনে প্রশ্ন ছিল, আশা করি আজ উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ জি কর্তৃপক্ষকে এই সাংবাদিকের মুখোশধারী তোলাবাজটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সত্যমেব জয়তে। উনি এই পোস্ট করেছেন, অর্থাৎ এই পোস্টের মাধ্যমে উনি কেন 24 ঘন্টা ছেড়েছেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
যে এমন একজন ব্যক্তি মাথার উপরে এসে বসেন, তিনি যেটা চাইছিলেন সেই মতো আমি করতে পারছিলাম না। তো আমি তাতে সায় দিইনি বলে আমার উপরে একটা চাপ তৈরি করা হচ্ছিল, পেছনে লাগা একটা শুরু হয়ে গেছিল। ফলে নিজের সম্মান নিয়ে কাজ করা যাচ্ছিল না। তো সেই জন্য আমি ছাড়তে বাধ্য হয়েছি। যারা আমার ছাড়া ওই চ্যানেল ছাড়া নিয়ে নানান সব মন্তব্য করেছেন, আশা করি এই সময়ে যখন এই খবর সামনে এসছে, যার খবর যিনি চ্যানেলের মাথায় বসেছিলেন, তো এই খবর সামনে আসার পরে আশা করি তারাও উত্তর পেয়েছেন যে মৌপিয়া নন্দী কেন 24 ঘন্টা ছেড়েছেন বা ওই জি 24 ছেড়েছেন। এটাই আর কি উনি বলতে চেয়েছেন। এখন দর্শক, আপনারা বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে। তবে আমি আবারও বলছি যে যে খবরটা সামনে এসছে খুবই খারাপ খবর। আর মৌপিয়া নন্দী যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন যে ওই খারাপ ব্যক্তির জন্যই তো আমি চ্যানেলটা ছেড়েছিলাম। তো ফলে আমাকে নিয়ে কেন এইসব কথা বলা হচ্ছিল? তো যারা বলছিলেন তারা কি এবার উত্তরটা পেলেন? এটাই হচ্ছে ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে। এখন দর্শক, আমি 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 যেহেতু নিজেও একটা ভিডিও করেছিলাম এই চ্যানেল ছাড়ার ব্যাপারে, তো আমি সেজন্য একটা কথা বলতে চাই। আমি জানি এখনই হয়তো মৌপিয়া নন্দীর ব্যাপারে আপনারা অনেকে কমেন্টে বলবেন, যে যার মতো করে বলবেন হয়তো যে উনি আরো পাল্টে গেছেন, উনি কেমন ছিলেন, কেমন হয়ে গেছেন, মানে চটি চাটা চ্যানেলে চলে গেছেন, এক্ষুনি হয়তো বলবেন, কারণ উনি এখন কলকাতা টিভিতে আছেন। কলকাতা টিভিতে আমিও কাজ করেছি একটা সময়ে, কিন্তু আমারও তো এখনো মানে এখন তো আমারও চ্যানেলটাকে সেই অর্থে ভালো লাগে না বলতে এটাও তো দেখেছেন আমার বিরুদ্ধেই আবার চ্যানেল লেগে পড়েছিল। যে চ্যানেলে আমি কাজ করে এসেছি, আমি সেই চ্যানেলটাকে যাই হোক একটা সম্মান দিয়ে রাখতাম, কিন্তু দেখলাম আমার বিরুদ্ধে পড়ে গেছিল। তো তারপর থেকে আমারও সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। তো এখন ওখানে উনি কাজ করেন, ফলে ওখানে যেভাবে কাজ করতে হয় সেটা নিয়ে হয়তো আপনারা প্রশ্ন তুলবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা মিডিয়া হাউসে চাকরি করেন না, আপনারা হয়তো তাদের কাজকর্ম দেখে বলেন যে মানুষটি পাল্টে গেছেন, কিন্তু মানুষটি পাল্টান না। মানুষটির অবস্থান পাল্টে যায় এবং নিজের নীতির বিরুদ্ধেও অনেক সময় কাজ করতে হয়। আসলে এখন যা মিডিয়ার যা অবস্থা হয়ে গেছে, এখন তো পুরোপুরি নিরপেক্ষ মিডিয়া বলে কিছু নেই সেই অর্থে। কেউ এই পন্থী, আবার কেউ অন্য পন্থী। এখন যারা চাকরি করেন কোন একটি হাউসে, তো সেই হাউসে তিনি যতদিন চাকরি করবেন ততদিন উনাকে ওই হাউসের যে এডিটোরিয়াল পলিসি সেই মতো করে কাজ করতে হবে। ওই হাউস যেভাবে চলতে চায়, একটা পলিটিক্যাল ইকুয়েশন আছে, মানে প্রত্যেকটা হাউসেরই প্রায় একটা দুটো হয়তো ব্যতিক্রম থাকতে পারে। তো সেই মতো করে কাজ করতে হয়। আবার যখন ওই ব্যক্তি অন্য একটা হাউসে চলে গেলেন চাকরির সূত্রে, সেখানে গিয়ে আবার ওই হাউস যে এডিটোরিয়াল পলিসি ফলো করে সেই মতো করে তাকে কাজ করতে হবে। ফলে মানুষটি বদলান না, মানুষটির অবস্থান বদলাতে হয় চাকরির কারণে। ফলে মৌপিয়া নন্দী এখন কলকাতা টিভিতে আছেন, সেজন্য হয়তো বলবেন কেমন ছিলেন, কেমন হয়ে গেছেন, এই রকম খবর করছেন। আসলে আমি সেটা ভাবি না। আবার দেখবেন এই মৌপিয়া নন্দী যখন আবার অন্য কোনো হাউসে যাবেন, যার আবার পলিসি হয়তো অ্যান্টি টিএমসি, দেখবেন আবার উনি অন্যরকম হয়ে গেছেন। ফলে হাউসে গেছেন বলে সেই মতো করে বিচার করে দেওয়া ব্যক্তিগতভাবে এটা মনে হয় কোথাও ঠিক না। অন্যান্য কারণ যদি আপনারা পান সেটা নিয়ে হয়তো বলতে পারেন, কিন্তু হাউসে অ্যাঙ্কারিং দেখে কাউকে ইদানিং কিছু বলা যাবে না, কারণ হাউসগুলো এতটাই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে গেছে, সেখানে চাকরি করতে গেলে সেই মতো কাজ করতে হবে, না হলে চাকরি ছেড়ে দিতে হবে। যেমন আমি একটা সময় চাকরি ছেড়ে দিয়েছিলাম, আমি পারছিলাম না কলকাতা টিভিতে যখন আমি ছিলাম। আমার পরে মনে হয়েছিল যে দূর, যেটা খবর সেটাই তো করতে পারছি না, ফলে এইভাবে চাকরি করা যাবে না, নতুন কিছু করি। তো আমি নতুন কিছু করেছি নিজস্ব উদ্যোগে। আমি প্রথমে ছোট ছোট পত্রিকা বের করেছিলাম, তারপর আস্তে আস্তে চ্যানেল, একটা লোকাল চ্যানেল আরামবাগ টিভি বের করি, তারপর সেখান থেকে এখন তো ইউটিউবে চলে এসেছি। ফলে এটা হচ্ছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখবেন এরকম অনেকে করছেন যারা চাপ নিতে পারছেন না, আস্তে আস্তে তারা নিজের উদ্যোগে ইউটিউবার হচ্ছেন। ফলে হাউস দেখে কাউকে কিন্তু কিছু জাজ করা উচিত না, যে উনি এমন কেন, উনি এই রকম প্রশ্ন করছেন কেন, উনি এই ধরনের অনুষ্ঠান করছেন। আসলে ওই বললাম হাউসের সিদ্ধান্ত,
চাকরির জন্য অনেকে বাধ্য হয়ে মেনে নেন। তো ওই 24 ঘন্টাতে মৌপিয়া নন্দী ওই উনার মাথাতে যিনি বসেছিলেন তার যে উদ্দেশ্য সেটা মেনে নিতে পারেননি, চাকরি ছেড়ে দিয়েছেন। এখন যেখানে আছেন, চাকরির কারণে আছেন, আমি জানি না এখানেও বা উনি কতটা চাপ ফিল করছেন বা উনি যেভাবে চলতে চান সেই চলাটা কতটা স্মুথ হচ্ছে সেটা ব্যাপার। আবার যদি দেখা যায় যে পারছেন না, দেখবেন হয়তো আবার কোনোদিন কলকাতা টিভিও ছেড়ে দিয়েছেন। তো এটা হয়। তো দর্শক যাই হোক, বলবেন আপনারা যা বলার, কিন্তু আমি শুরুতে যেটা দেখালাম খুবই বাজে একটা খবর মিডিয়ার জন্য, যে একজন ব্যক্তি দুটি চ্যানেলের যিনি হেড ছিলেন তাকে কোম্পানির তরফ থেকেই বাদ দেওয়া তো শুধু না, মানে এফআইআর করা হচ্ছে। তার মানে কতটা সিরিয়াস একটা অ্যালিগেশন। এটা যদি চ্যানেলের হেডেরা মানে এইরকম অবস্থান পালন করেন, তাহলে সত্যিই তো মিডিয়ার উপরে কি করে মানুষের আস্থা থাকবে? একেবারেই এগুলো কাম্য না। তবে কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা একটা খুব পজিটিভ দিক। এইভাবেই ব্যবস্থাটা নেওয়া উচিত। অর্থের বিনিময়ে খবর যেন কখনো না হয়। আবারও বলি শেষে, আপনি আপনার একটা পলিসি মেনটেন করে চলতে পারেন, কিন্তু অর্থের বিনিময়ে যদি কখনো হয়, সেটা মিডিয়ার জন্য কেন, সমাজের জন্য বলো সব থেকে ক্ষতিকর। কারণ মিডিয়াকে মানুষ সম্মান দেন, আর সেখানে তোলাবাজি বা ওই ভয় দেখানোর ভূমিকাতে যদি মিডিয়া হাউস চলে আসে, তার থেকে খারাপ আর কি হতে পারে? মিডিয়া তো একটা ভরসার জায়গা। পুলিশ তোলাবাজি করে বলে অভিযোগ আসে, নেতারা তোলাবাজি করেন বলে অভিযোগ আসে। তো সেখানে যাওয়ার জায়গা তো একটাই আছে, মিডিয়া, সাধারণ মানুষের কাছে। কিন্তু সাধারণ মানুষ যদি এই মিডিয়া যদি ওই ভূমিকায় চলে আসে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? ফলে এটা খুবই খারাপ। দর্শক বলবেন আপনারা, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন, এবং মৌপিয়া নন্দীর যে বক্তব্য সামনে এসছে, যদি সেটা নিয়েও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভি।